এইখান থেকে আমি আমার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে আসব, যেটা এই রাজ্যের একটা জনসমষ্টি, তারা বছরের পর বছর 6 বছর 7 বছর কেটে যায়, কিন্তু বোমা এবং গুলির যে রাজনীতি তার থেকে সাধারণ মানুষ ওই এলাকায়, ওই ভাটপাড়া জগদ্দল এলাকায় মুক্ত হতে পারেন না। আমার প্রথম ঘটনা অর্জুন সিংকে ঘিরে, শুধুমাত্র 5টা নোটিশ নয়, তারপরে নিঃসন্দেহে পরতে পরতে যেটা উঠে এসছে সেটা রাজনীতিবিদদের পক্ষে কিরাম জানি না, কিন্তু সাধারণ মানুষের সর্বনাশ ডেকে আনছে ওই এলাকায় বারবার, বছরের পর বছর। ভাটপাড়ায় অর্জুন সিং এর বাড়ির সামনে প্রথমে গুলি, এর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের বোমাবাজি, আর এই নিয়ে বুধবার রাত থেকে উত্তেজনার মাঝেই এই ঘটনায় অর্জুন সিংকে 5টি নোটিশ পাঠালো পুলিশ। সেদিন ঠিক কি হয়েছিল তা জানতে প্রথমে বৃহস্পতিবার সকালে নোটিশ দিয়ে জগদ্দল থানায় ডাকা হয় বিজেপি নেতা অর্জুন সিংকে, কিন্তু তিনি হাজির হননি। দুপুরে ফের নোটিশ পাঠানো হয়, কিন্তু তাও আসেননি প্রাক্তন বিজেপি সাংসদ। এরপর বিকেলের দিকে পুলিশ নিজেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে যায়। পুলিশ সূত্রে দাবি, বুধবার রাতে জগদ্দলে অশান্তির সময় ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেছেন অর্জুন সিং। পুলিশের দাবি, প্রাক্তন বিজেপি সাংসদ জানিয়েছেন তিনি তার লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু তা ব্যবহার করেননি। এরপর বৃহস্পতিবার রাতেই অর্জুন সিংকে একসঙ্গে 3টি নোটিশ পাঠায় পুলিশ, যেখানে তার কাছে থাকা বৈধ আগ্নেয়াস্ত্রের নথি, কি কারণে তিনি তা নিয়ে গিয়েছিলেন তা জানতে চাওয়া হয়েছে। বুধবারের ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে ফের তলব করা হয়েছে অর্জুন সিংকে। পাশাপাশি একটি নোটিশে চাওয়া হয়েছে ঘটনার দিন মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ। অর্জুন গ্রেফতার হবেই, আজ হোক, কাল হোক, পরশু হোক। অর্জুনকে কেউ বাঁচাতে পারবে না, যারাই আসছে তারা কিন্তু ভুল করছে অর্জুনের পাশে এসে দাঁড়িয়ে। অ্যারেস্ট হতে হবে তো মমতা ব্যানার্জি পুলিশ অ্যারেস্ট ছাড়া আর কি করতে পারে? আমাকে অ্যারেস্ট করবে কি না করবে, কোর্ট আছে, সবকিছু আছে। আর মমতা ব্যানার্জি পুলিশের অ্যারেস্ট ক্ষমতা থাকলে অ্যারেস্ট করবে, আমার ক্ষমতা থাকলে আমি বেরিয়ে আসবো। শুক্রবার দুপুর 2টোর মধ্যে তাকে জগদ্দল থানায় হাজির হতে বলা হয়েছিল, যদিও অর্জুন সিং তার আইনজীবী মারফত পুলিশকে জানিয়েছেন দলের কাজে তিনি পাটনায় রয়েছেন। তিনি ভয় পেয়ে কালকে শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে রাতের বেলা এখান থেকে পালিয়ে গেছে। কেন? উনি পুলিশ প্রশাসন তার কাছে তার সিসিটিভির ফুটেজগুলো চেয়েছে। শুধু আমি ওখানে উপস্থিত নেই, কিন্তু আমার লয়ার মাধ্যমে আমি যে আর্মসের লাইসেন্স ব্যাপারে যেটা চেয়েছে সবটাই দেবো, অসুবিধা কিছু নেই। আমার বাড়ির সিসিটিভি ফুটেজে আমার ওই যে দেখে যে অফিসের মানে যেগুলো যেটা চেয়েছে আমরা দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এখন উপস্থিত নেই, আমি একটু পার্টির কাজে অন্য জায়গা বেরিয়েছি, এই জন্যই আমি পার্সোনালি উপস্থিত থাকতে পারবো। পুলিশে হেনস্থার অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুন সিংকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজস্বীর কাছে যাব। রাজস্বী, এমনিতে বিরোধী নেতারা 5টা নোটিশ পাচ্ছেন, এ রাজ্যে ঘটনা দেখা যায়, কিন্তু এখানে ঘটনাটা আলাদা। কারণ যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন সেই যুবক নিজে বলছেন যে গুলি চালিয়েছেন অর্জুন সিং। মানে অর্জুন সিংয়ের নিজের ন্যারেটিভটা ছিল যে তারা গুলিবিদ্ধ অবস্থায় এই যুবককে উদ্ধার করে, কিন্তু তার বয়ান সম্পূর্ণ অন্য কথা বলছে। 10:30টার সময় যখন ঘটনাটা ঘটেছে, 20 মিনিট পরে গুলির আওয়াজ পেয়ে অর্জুন সিং প্লেস অফ অকারেন্সের ওখানে তারা সব মালিয়ে এখানে এসেছে। দেখতে দেখতে গুলি করতে করতে পালিয়ে গেছে। সিসিটিভির ফুটেজ পরিষ্কার। অর্জুন সিং অলরেডি অনেক কিছু তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে দিয়েছে, পুলিশকেও জমা দিয়ে দেবে। ওই যে লম্বা করে যে ছেলেটাকে দেখলেন, খোঁচা খোঁচা চুল, ওর পেছনের হাতে অস্ত্র ছিল বলে যে ভিকটিম, যে গুলিবিদ্ধ, যাকে অর্জুন সিংরা বললেন হাসপাতালে ভর্তি করেছি, সেই তিনি যদি বলেন যে অর্জুন সিং গুলি চালিয়েছে, তাহলে তো কেসটা অন্যরকম দাঁড়ায়। অর্জুন সিং যদি গুলি চালাবে তাহলে অর্জুন সিং তার নিজের লোকদেরকে দিয়ে তাকে বার করে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাবে। ওদের নিজেদের দলের লোকেরা পালাতে পালাতে যখন গুলি করতে করতে যাচ্ছে, তখন নিজেদের গুলিতে ওদের গায়ে লেগেছে। আপনি প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ এই ঘটনা কি হয়েছে এটা একমাত্র তদন্তে বেরোতে পারে, এটা আমি বা রাজস্বী কেউই বলার জায়গা নেই। হ্যাঁ, শুধু বলছি, আপনারাই দেখিয়েছিলেন ভিডিওটা, এখন প্রেস বাইট আপনাদের কাছে আছে, মদন মিত্রের প্রেস বাইট। আর অর্জুনের বাড়ির সামনে গুলি চলবে না, এখন অর্জুন আমাদের দলে।
এখানে অর্থাৎ পুরোটা রাজনৈতিক চক্রান্ত। অর্জুন এখন কার দলে? ঘটনা বলছি অর্জুন কার দলে আছে? তোমাদের সঙ্গে আছে কি অর্জুন? কেন আপনাদের কি সেটা চান না না? না, আমরা কেউ চাই না, ওই আপদ কেউ চায় না, ওই আপদ কেউ চায় না। আপনি আসল কথাটা এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাক তাহলে পরে। কিন্তু এটা বিধানসভার স্পিকার বুঝলে তো, বাকিদের ক্ষেত্রে বিধানসভার স্পিকার এটা বুঝছেন তো, বিধানসভার স্পিকার শুনছেন তো, বিধানসভার স্পিকার বাকিদের জন্য শুনছে তো এই কথাটা। আমি দুজনকে থামালাম। শুভময় দা এর মধ্যে বলেছেন যে আসলে দুপক্ষই অর্জুন সিংকে চান। আমি আসবো, কিন্তু তার আগে আবার আমি বলছি সেই সাধারণ মানুষের প্রশ্ন, যে মানুষটা ওই জগদ্দল কিংবা ভাটপাড়ায় থাকেন, অর্জুন সিং দল বদল করা অথবা দুটো রাজনৈতিক দলের সংঘর্ষের জন্য যারা বাজারও যেতে পারেন না, দিনের পর দিন 5 বছর 6 বছর ধরে যাদের কথা আমরা দেখিয়েছি, পাশাপাশি এই ভিকটিম তিনি কি বলছেন, বিজেপি কি বলছে উত্তরে, অর্জুন সিং নিজে কি বলছেন, একদম পাশাপাশি দেখাবো। বের করে দেখিয়ে দিক কি অর্জুন সিং গুলি চালিয়েছে। बस अर्जुन सिंह बासिर निकाल के गोली मारते हैं। বোমাবাজি থেকে গুলি, যত কাণ্ড জগদ্দলেই। এর মধ্যে অর্জুন সিং গুলি চালিয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন গুলিতে আহত। বুধবার রাতে ঠিক কি ঘটেছিল? এবার সামনে এলো ঘটনার আরও সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে জগদ্দলের দিক থেকে সদল বলে এগিয়ে আসছেন তৃণমূল কর্মী মোহাম্মদ ফিরোজ। প্রায় একই সময় দেখা যায় মেঘনা মোড়ের দিক থেকে দলবল নিয়ে এগিয়ে আসছেন ভাটপাড়া 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে মেঘনা জুট মিলের উল্টো দিকের গলির সামনে একটা জটলা তৈরি হয়েছে। সেই জটলা থেকে গলির ভেতরের দিকে কিছু ছুঁড়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। তারপরেই গলির ভেতরের দিক থেকে অনুগামীদের নিয়ে বেরিয়ে আসছেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের সঙ্গে থাকা লোকজনের হাতে রয়েছে লাঠি, কিন্তু গুলি কে চালালো? আমি চ্যালেঞ্জ করছি পুলিশ প্রশাসনকে কি ওখানে খুব কম হলে 10 থেকে 12টা সিসিটিভি ক্যামেরা আছে পুলিশের, ও যদি বের করে দেখিয়ে দিক কি অর্জুন সিং গুলি চালিয়েছে বা অর্জুন সিং এর সঙ্গে যারা সিকিউরিটি লোকেরা ছিল বা যারা অর্জুন সিং এর সঙ্গে ওখানে ছিল তারা কেউ গুলি চালিয়েছে, কারো হাতে অস্ত্র ছিল। অর্জুন সিং যখন এই দাবি করছেন, তখন আবার তাঁর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন গুলিতে আহত তৃণমূল কর্মী। देखे अर्जुन सिंह 50-60 लड़का लेकर आ रहा है सीआई ऑफिसर के साथ। उसके बाद ये क्या किया, एक लड़का बोल रहा है कि एक काउंसिलर के साथ रहता है मेरे अबाउट, बस अर्जुन सिंह बासिर निकाल के गोली मारते हैं। একই দাবি করেছে আহত তৃণমূল কর্মীর পরিবারও। হ্যাঁ, ওর টার্গেট তো ওই এই আছে, এই ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের এটা এই সব কাজ আমার ছেলে করে। মেন টার্গেট হলো কাউন্সিলরের ছেলে নমিত সিং আর আমার ছেলে, এই দুজনকে যদি ওরা মেরে ফেলে দেয় তাহলে ওর এলাকাটা ওর হাতে দখলে চলে আসবে। যদি অর্জুন সিং তার দাবিতে অনড়। যেখানে গুলি চলেনি সেখানে বলছে গুলি চলেছে, ও পড়ে গিয়ে ওর পা ভেঙেছে সেখানে বলছে গুলি লেগেছে। আর জগদ্দলের যখন এই পরিস্থিতি, তখন আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের একটাই দাবি, এলাকায় শান্তি ফিরুক। আমরা তো শান্তি চাই, বেলা জুট মিলে কাজ করি, এসে খাওয়া দাওয়া করে আমাদের ঘুমানো, আর আমরা তো এসব ঝুট ঝামেলা থাকি না। अब इलेक्शन के टाइम में क्या होगा भगवान जाने, अब कुछ दिन बाद ही क्या होगा कौन जानता है। সব মিলিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের হাওয়া থেকে যাচ্ছে না বারুদের গন্ধ। সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। গত 7-8 বছর ধরে একই জিনিস চলছে। আমি বলছি ব্যারাকপুর কমিশনারে হয়েছে বছর 13, থানার সংখ্যা পরপর বেড়েছে। যদি খুব ভুল না হয় 6 জন নতুন সিপি, মানে সিপি বদল হয়েছে 6 বার। আমি বলছি যে কিন্তু সাধারণ মানুষের জীবন বিশ্বনাথ দা একই রকম দুর্বিষহ। তার কারণটা হলো যে পুলিশ প্রশাসন মানে শাসক বা বিরোধী কেউই কিন্তু শান্তি চায় না। মানে একটা অ্যানার্কিও যে ওদের লাভজনক অবস্থা হয় সেটা কিন্তু উৎকৃষ্ট উদাহরণ হলো ব্যারাকপুর। মানে অ্যানার্কি কেন লাভজনক হয়, মানে অ্যানার্কি যত থাকবে তত আমার রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকবে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের সাথে তোলাবাজির সম্পর্ক আছে। এত পরিষ্কার এলাকা জুড়ে 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 প্রত্যেকের একটা আধিপত্য তৈরি করে, সেই আধিপত্যের উপর ভিত্তি করে তারা মানে লোকের থেকে তোলে, সেটা প্রমোটার হতে পারে, বড় বড় ব্যবসায়ীদের হতে পারে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা যেমন নাগাল্যান্ডে দিতে হয় এখানেও দিয়ে থাকতে হয়। ফলে মানে পশ্চিমবাংলার মধ্যে ব্যারাকপুর এমন একটা রাজ্য যেখানে নৈরাজ্য বা অ্যানার্কি, ইংরেজি শব্দটা অ্যানার্কিটা কিন্তু ডিভিডেন্ড দেয় এই রাজনৈতিক নেতাদেরকে
বিশেষ করে শাসক দলের নেতাদেরকে। আমি আপনাকে পরিষ্কার করে বলছি, মনীষ শুক্লার মার্ডার হতে পারে বা এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, প্রত্যেকটা ক্ষেত্রে পলিটিক্যাল মোটিভ আছে, কিন্তু যেটা নেই সেটা হলো রুল অফ ল নেই। মানে যাকেই কমিশনারেট আপনি বসাচ্ছেন, সে কেবলমাত্র শাসক দল যেভাবে চাইছে সেইভাবে করছে। নাহলে এই অর্জুন সিং, আপনি আমায় বলুন, যতদিন তৃণমূলে ছিল একটা মামলা নেই, যখন তৃণমূল থেকে বিজেপি প্রথমবার গেল 100টার উপরে মামলা তাকে দেওয়া হলো কেন? আমি যদি এই প্রশ্নটা একজন নাগরিক হিসাবে করি, মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানেই বসে অর্জুন সিং লাইভে বলেছেন যে আমি মামলা কমাতে দলবদল করেছি। আমি কোনো তথ্য দিচ্ছি না, তথ্য দিচ্ছি। 2001-এ ওখানে বিকাশ বসু বলে তৃণমূলের এক নেতা খুন হন। 2001-এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে এমএলএ করেন, তারপর থেকে টানা এমএলএ। 2019 সালে উনি ক্যান্ডিডেট হতে না পেরে বিজেপিতে যোগ দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বলেন যে বিকাশ আমাদের খুব ভালো নেতা ছিল, অর্জুন ওকে খুন করেছিল, তাও আমি ওকে এত বছর এমএলএ করে রেখেছি। এরপরে বলো ওই এলাকার অবস্থা এটা হবে কি হবে না। এবং আমি অনুরোধ করছি, আজ থেকে 1.5 বছর আগে যখন এই অর্জুন সিংকে নিয়ে আজ থেকে 1.5 বছর আগে এবিপি আনন্দ স্টুডিওয়ে আলোচনা হয়েছে, তখন তৃণমূলের নেতা কি বলেছিল, বিজেপির নেতা কি বলেছিল, আর আজকে কি বলছে একটুখানি আজকে কি বলছে এটা দেখে নি। হ্যাঁ, এই যে 7-8 বছর কথাটা এক্ষুনি হলো না, 7-8 বছর ব্যারাকপুরের, এটা 7-8 বছর না, এই বেক টু ডিফার। তড়িৎ তোপদারের ইম্পোর্ট করা মেশিনারি 2001 সালের কার সরকার ছিল সুমনদা, মুখ্যমন্ত্রী ছিল, হাতে নিয়ে ঘন্টা নিয়ে বসেছিল পুলিশ মন্ত্রী, নেতা সাজছে, যে কাজটা ওরা চালিয়েছে সেই মেশিনারি নিয়ে তৃণমূল চালাচ্ছে। আর মরছে মনীষ শুক্লা কোন দলের লোক ছিল? আমাদের দলের অর্জুন কার লোক ছিল? আরে তোমরা ধরতে পারোনি কেন? তোমরা ধরতে পারোনি কেন? তোমার পুলিশ মন্ত্রী কি ছিল? যারা মোড়া ধরেছে অপরাধ পুলিশ মন্ত্রী ছিল, আমাদের পুলিশ মন্ত্রী বলেছি অর্জুন করেছিল। এখন কেন দুজনকে থামালা। বিমান বোস কি বলেছিল? কোথায় একটুখানি মানে তাত্ত্বিক রাজনীতির কোনো জায়গা নেই, সবটাই ফলিত, কিন্তু যেটা মূল বলার যে জায়গাটা সেটা হচ্ছে যে ধরনের শক্তিশালী পেশিবহুল নেতা যারা অনেকটা দখল রাখতে পারেন, সেটা বামফ্রন্ট আমলে ছিল, কিন্তু তারা হয় সিপিএমের ছিলেন নয় কংগ্রেসে ছিলেন, তাদের নিয়ে এত কাড়াকাড়ি ছিল না আইপিএল এর মতো। আজকের দিনে তৃণমূল আর বিজেপির মধ্যে তাদের নিয়ে কাড়াকাড়ি আছে, এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। এটাই বেশ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টে ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, আজকেই হাইকোর্টে এবং লোয়ার কোর্টে 2 জায়গায় আরজি করের মামলা ছিল। আমি বলছি আমার কয়েকটা প্রশ্ন আছে সাধারণ নাগরিক হিসেবে। এক হচ্ছে যে তদন্তকারী সংস্থা ঠিক তদন্ত করছে না বলে মা বাবা বলছেন, তারাই যদি ঠিক তদন্ত না করে, হাইকোর্ট তো ম্যাক্সিমাম মনিটরিং করতে পারে, তার বাইরে আর আদালতে কি হতে পারে। 2 হচ্ছে যে সেই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেটা কি আদৌ জমা পড়েছে প্রমাণ লোপাটের মামলায়? কোথায় দাঁড়িয়ে আছে এই মামলাগুলো? দেখুন, আমি আজকের যে অংশটি আমি এখনই জাস্ট ওই অর্ডার শিটটি দেখছিলাম, আমি খুব অবাক হয়ে আমার বিষয়টি পুরো গুলিয়ে যাচ্ছে। কিরকম বলুন তো? 9 তারিখে আরজি করে খুন ধর্ষণ হলো, 14 তারিখে প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম হলো। 9 তারিখের ঘটনা তদন্ত করছে সিবিআই, 14 তারিখের ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশ। এখন প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম মানে খুব স্বাভাবিকভাবে তথ্য প্রমাণ লোপাট, সেটা সংযুক্ততা থাকতেও পারে। আমরা দেখেছি এর আগে, আমি মামলা করতে গিয়ে দেখেছি, ধরুন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত হচ্ছে, তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যামের কিছু তথ্য পাওয়া গেল, আদালতে অ্যাপ্লিকেশন নিয়ে দৌড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলো, বললো ওই তদন্তটা আমার লাগবে, তার কারণ ইন্টারমিঙ্গলিং এফেক্টে আন্তঃসম্পর্ক রয়েছে। আচ্ছা, 9 তারিখের ঘটনার সঙ্গে 14 তারিখের ঘটনার কোনো আন্তঃসম্পর্ক নেই, বোধহয় নেই। সেই জন্য তার দ্বিতীয় কথা বলি, আমার আজকে সত্যি গুলিয়ে গেল। কিরকম বলুন তো? রাজ্য সরকার তার সাবমিশন হচ্ছে, আচ্ছা একটা ট্রায়াল ফাইনালিটি অ্যাটেন্ড করলে তারপরে ফার্দার ইনভেস্টিগেশন তদন্ত কি কলকাতা হাইকোর্ট দিতে পারে, এই প্রশ্ন করছে রাজ্য সরকার। আর অভয়ের মা বাবা চাইছে রিইনভেস্টিগেশন। মানে ভাবুন, পুনর্তদন্ত চাইছে অভয়ের মা বাবা, অসুবিধা ফার্দার ইনভেস্টিগেশন রাজ্য সরকারের, তার কারণ ফার্দার ইনভেস্টিগেশন হলে লার্জার কনস্পিরেসির ওই যে তদন্তটি হবে, তদন্ত হলে ঘটনা জেলে যাবে, সেই জন্য রাজ্যের যত প্রচুর আপত্তি। আমার আপত্তি হচ্ছে শামীমদা শিয়ালদা হাইকোর্টের রায়টা মোটেই পড়েনি, বা পড়লেও সেটাকে পুরোপুরি ভুলে মেরে দিয়েছে, কারণ সেখানে এই প্লেস অফ অকারেন্স
অকারেন্স নিয়ে একটা আলাদা গোটা পাতা ছিল, যেখানে কোনটা প্লেস অফ অকারেন্স এবং গোটা হাসপাতালটাই কেন প্লেস অফ অকারেন্স হিসেবে গণ্য করা হবে না সেই নিয়ে বিস্তারিত বিবরণ আছে। পয়েন্টটা সেটা নয়, পয়েন্ট হচ্ছে না তোমার কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে শিয়ালদা হাইকোর্ট শিয়ালদা ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে এবং তারপরে যখন সিবিআই চার্জশিট জমা দিয়েছিল তখন নারাজি পিটিশনটা করলেন না কেন? সেই ব্যক্তিটা নারাজি পিটিশনটা করলেন না কেন? আচ্ছা, হাইকোর্টে গেছেন, সেখানে সরকারের তরফ থেকে কে বন্ধ করতে চাইছে? কে বন্ধ করতে চাইছে? দেখুন, আমি একটা কথা অনির্বাণদা বলেছিল, সেই কথা ধরেই আমি বলবো যে দেখুন, আরজিকর ঘটনাটা আমি জানি রাজ্য কেন্দ্র এই ফাটাফাটি এটা চলবে, ভবিষ্যতেও চলবে, আগেও চলেছিল, কিন্তু আরজিকর ঘটনাটা আপনি যদি দেখেন প্রত্যেকটা ব্যাপার কিন্তু একটা সেন্টেন্স যদি দেখেন বৃহত্তর, ঘটনাও বৃহত্তর ঘটেছে, ষড়যন্ত্রও বৃহত্তর আছে। আজ পর্যন্ত ডিসকাশন হচ্ছে হাইকোর্টের মাঝখানে যে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে। আমাকে অনির্বাণদা বলছে যে তোমরা সিবিআইকে কেন বলোনি, যদি আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, কিন্তু একবার আমরা লালবাজার অভিযান করেছি, সিজিও অভিযান করেছি মনে হয় 7 থেকে 8 বার। আমাদের কাছে এখানে সিবিআই আলাদা কিছু নয় বা কলকাতা পুলিশ আলাদা কিছু নয়, কিন্তু যেটা প্রশ্নটা হলো সুমনদা, প্রথম থেকে যে ঘটনা প্রবাহ যেভাবে ঘটেছে, প্রথম একটা ঘটনা ঘটলো এবং সেই ঘটনাস্থলে প্লেস অফ অকারেন্স, আমি যদি 1 সেকেন্ডের জন্য সেমিনার রুমই ধরি, সেখানে যারা ঢুকেছিল, আপনি আমাকে বলুন তো এরা কি সিবিআইয়ের অফিসাররা ছিল? আজকে কলকাতা পুলিশ সেখানে আপনার প্রেস কনফারেন্স করে বলছে এটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আজ পর্যন্ত এই প্রশ্নের কেউ উত্তর পেয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ওখানে কে ছিল? কেউ ছিল না। আজকের যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে কেউ ঢুকতে পারলো না, সেখানে দেখা গেল যে ফরেন্সিক মেডিসিনের এইচওডি গিয়ে সেখানে কি করছিল? আজকের লার্জার কনস্পিরেসি, আজকের এভিডেন্স ডিস্ট্রাকশনের যে কথাগুলো উঠছে, এগুলো কি মন গড়া? আজকে প্রত্যেকটা প্রশ্ন একটা কথা বলি, সেই প্রশ্নের জায়গা থেকে রাজ্যের ইন্টারেস্ট দেওয়াল ভাঙার কথা বলে জিজ্ঞাসা করে ঠিক আছে অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির পর আবার এই অনুষ্ঠানে ফেরত আসছি, সঙ্গে থাকবেন। সুকুমার রায়ের নারদ কবিতায় ছিল, আরে আরে মারবি নাকি, দাঁড়া একটা পুলিশ ডাকি। তবে রাজনীতির ঝগড়ায় অবশ্য কেউ পুলিশ ডাকে না, বাক্যবাণের পাল্টা বাক্যবাণী চলতে থাকে। এই যেমন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা ঠুসো দেওয়ার হুঁশিয়ারি দিলেন। দল তার সঙ্গে কথা বলল, কিন্তু তাতে কি তার বেফাস মন্তব্য বন্ধ হলো? একেবারেই নয়, বরং উল্টে বিক্ষোভ বিতর্কে বিজেপির দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে গেলেন তৃণমূলের হুমায়ুন কবির। এখন রাজনীতির নারদে কে কখন কোন সুরে গেয়ে উঠবেন সে বোঝা সাধ্যকার। আমরা এসব নিয়ে রসিকতা করি বলে খেস দেবেন না প্লিজ। দেখো, কিস দেবেন না প্লিজ। তৃণমূলের মুসলিম বিধায়কদের জ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। 72 ঘন্টার মধ্যে ক্ষমা চান, না হলে আমরাও ঠুসে দেব। এখানে আছে। हम साथ
रहे हैं किस देবেন না প্লিজ